দহনের অগ্নিশিখা লেখিকা জুনায়া জিনু পর্ব ৫৩। তুর্য বাসায় এসে সোজা উপরে চলে যায়, পেছন পেছন বাকিরাও এসে পড়ে তার সাথে। বাড়িতে ঢুকে যে যার রুমের দিকে চলে যায়। তুর্য সিঁড়ি বেয়ে দোতলায় উঠতেই সবার আগে চোখ যায় তার রুমের দিকে, ফের চোখ ঘুরিয়ে আনে তার হাতের দিকে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় এখন রাত ১টা বাজে। এতক্ষণে নিশ্চয়ই তারা ঘুমিয়ে পড়েছে। এবার তার বেহায়া মন দেখতে চায়। তুর্য আর দাঁড়ায় না, নিজের চোখে তৃষ্ণা মেটাবার জন্য পা বাড়ায় তারার রুমের দিকে। দরজার কাছে এসে দরজাটা মৃদু ধাক্কা দিতেই খুলে যায়। তুর্য প্রবেশ করে রুমে, তবে তারাকে সে রুমে পায় না। বিছানা খালি পড়ে আছে। পুরো রুমের প্রতিটা জিনিস তছনছ করে ফেলা হয়েছে, মাঝে মাঝে কিছু রক্তের ফোঁটাও দেখা মিলছে। আঁতকে ওঠে তুর্য, বুকের ভেতর হুট করেই যেন মোচড় দিয়ে ওঠে। তুর্য তড়িঘড়ি করে তারাকে রুমে খুঁজতে শুরু করে। ওয়াশরুম থেকে শুরু করে বেলকনি সহ খুঁজেও যখন পায় না, তখন তুর্য ছুটে চলে যায় ৩ তলার দিকে। এক এক করে প্রতিটা রুম খুঁজতে শুরু করে। ছাদ থেকে শুরু করে পুরো তারাকুঞ্জ সে খুঁজে বেড়ায়, তারাকে শুধুমাত্র তার রুমটা ছাড়া। এবার তুর্যের ভয় লাগতে শুরু করে, হাত পা কাঁপছে, তার নিঃশ্বাসের গতিবিধিও যেন জোরে জোরে বাড়ছে। তারা কোথায় যেতে পারে সেটা ভাবতে থাকে তুর্য। হুট করেই তার মাথায় আসে তার রুমের কথা, সেখানেও থাকতে পারে তারা। ভাবতেই সে আর এক মুহূর্তও দেরি না করে দৌড়ে চলে যায় রুমের দিকে। দোতলায় গিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে তার রুমে। রুমে প্রবেশ করে তার বেলকনি থেকে শুরু করে ওয়াশরুমও দেখে ফেলে, কিন্তু এখানেও তারাকে সে পায় না। তুর্যের এবার টেনশনে কপালে ডান হাতের ২ আঙুল দিয়ে ঘষতে থাকে। ভাবছে কোথায় যেতে পারে তারা। ভাবতে ভাবতে পাশ ফিরতেই হুট করে তার চোখ যায় তার কাভার্ডের দিকে। কাভারটা খোলা পড়ে আছে, তার নিচে পড়ে আছে তার ডায়েরি। অবাক হয় তুর্য, তার রুমে এসে তার ডায়েরিকে ধরলো। সে ভাবতে থাকে। হুট করে তার মাথায় কিছু একটা আসতেই দৌড়ে গিয়ে সোফায় বসে পড়ে। টি টেবিলে রাখা ল্যাপটপটা হাতে নিয়ে তাতে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে, তারপর সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। সকাল থেকে শুরু করে এক এক করে সমস্ত ফুটেজ সে চেক করতে থাকে। এর মাঝে দুপুরে সেই ফুটেজটা তার সামনে আসে। তারা তার রুমে এসে ফোন হাতে তুলে কান্না করে বেরিয়ে যাওয়া সবটা। আরেকটা ফুটেজে একটু আগে তার ডায়েরি পড়ে হাউমাউ করে কাঁদতে থাকা। সবে একে একে দেখতে থাকে, তারপর তারা কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে যাওয়া। এই ফুটেজের পর আর কোনো ফুটেজে ধরা পড়েনি তারার। তুর্য ল্যাপটপ বন্ধ করে ভ্রু কুঁচকে তাকায়। হঠাৎ সে ভেবে পায় না তারা তার ফোনে কি এমন জিনিস দেখলো যে এভাবে কাঁদলো। ফোনের কথা মাথায় আসতে তুর্য তড়িঘড়ি করে তার পকেটে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে। না, নেই তার কাছে ফোন। তুর্য এবার উঠে দাঁড়িয়ে পড়ে, ব্যস্ত পায়ে ছুটে গিয়ে বিছানায় তার ফোন খুঁজতে থাকে। পুরো বালিশ চাদর এলোমেলো করে ফেলেছে, কিন্তু তার ফোন পাচ্ছে না। এতে বিরক্ত হয়ে তুর্য তার মুখ দিয়ে চ শব্দ বের করে। বিছানা থেকে নেমে সামনের দিকে যেতে নিলে তার ফোনে পা লেগে থেমে যায়। তুর্য নিচের দিকে তাকাতেই দেখতে পায় তার ফোন নিচে পড়ে আছে। তুর্য তড়িঘড়ি করে ঝুঁকে ফোনটা তুলে সোজা হয়ে দাঁড়ায়। ফোনের লক খুলতেই তার আর কষ্ট করে কোথাও চেক করার প্রয়োজন পড়ে না। তার আগেই সোজা মেসেজটা তার সামনে পড়ে। টয়ের মেসেজটা পড়ে ভিডিও ওপেন করতেই যেই টয়া জামাটা খুলে ফেলতে যাবে, অমনির আগে তার ফোন ফ্লোরে আছাড় মারে। সঙ্গে সঙ্গে তা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মুহূর্তেই তুর্যের চোয়াল শক্ত হয়ে আসে, চোখ মুখে তার হিংস্রতা ফুটে ওঠে। কপালে দুপাশের শিরাগুলো ফুলে সবুজ রং ধারণ করে। এতক্ষণে সে বুঝতে পারে তারা তখনকার কথাগুলোর মানে। এটা দেখেই তারা তখন তার সাথে খারাপ ব্যবহার করেছে। তুর্যের আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন এই মুহূর্তেই তার কাউকে খুন করতে। তার রাগ একদমই সহ্য হচ্ছে না। তুর্য এবার পুরো তারাকুঞ্জ কাঁপিয়ে হুঙ্কার দিয়ে গর্জে ওঠে, টয়া! মুহূর্তেই সকলে দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসে। টয়া, ডালিয়া বেগম সহ বাকিরাও বেরিয়ে আসে। তুর্য রুম থেকে বের হতেই সকলকে যে যার রুম থেকে বের হতে দেখে। টয়াকে দেখে তুর্যের রাগের ধৈর্যের সীমা পার হয়ে গেল। তুর্য পা বাড়িয়ে টয়ার কাছে গিয়ে হুট করেই টয়ার চুল মুষ্টিবদ্ধ করে নেয়। এত জোরেই ধরে যে টয়া ব্যথায় আ বলে আর্তনাদ করে ওঠে। সকলে তা দেখে চমকে ওঠে। ডালিয়া বেগম মেয়ের এই অবস্থা দেখে রাগে তেতে তুর্যের কাছে এসে চিল্লিয়ে বলে ওঠে, এই তুর্য, তোর সাহস কি করে! আর বলতে পারে না ডালিয়া বেগম, তার আগেই তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তার পানে তাকে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই একদম চুপ! একটা কথা আপনি বলবেন না। যদি একটা শব্দ করেছেন তো আমি আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুর্যের কথায় ভয়ে দমে যায় ডালিয়া বেগম। তুর্যের এই আচরণ দেখে শারমিন রেগে যায়। তিনি চিল্লিয়ে বলে ওঠে, তুর্য, কি হচ্ছে কি! এই একটা কথা কেউ বলবে না! তুর্যের গর্জনে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। সকলে আঁতকে ওঠে। তুর্যের এই রূপ দেখে হামিদ খান থেকে শুরু করে কেউ সাহস পায় না তুর্যকে কিছু বলার। এদিকে তুর্য টয়ার চুল এত জোরেই ধরেছে যে টয়া ব্যথায় কেঁদে ওঠে।
তুর্য টয়ের চুল আরও শক্ত করে ধরে গর্জে বলে ওঠে, তোর সাহস কি করে হলো আমার আর তারার মাঝে ঝামেলা বাঁধানোর? বল কে দিয়েছে তোকে সেই সাহস? আজ তোর জন্য আমার তারা আমাকে ভুল বুঝেছে, আমাকে সে ঘৃণা করেছে। তুই জানিস তার মনে জায়গা করে নিতে আমার কত কি সাফার করতে হয়েছে? তোর কোনো ধারণা আছে? আর তুই কি করলি? আমার সব কিছু শেষ করে দিলি। কেন করেছিস এটা বল, কেন করেছিস? বলেই গর্জে ওঠে তুর্য। এদিকে টয়া ব্যথায় কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ লাগছে তুর্য। টয়ের মুখে নিজের নাম শুনে তুর্য টয়ের চুল ছেড়ে গায়ের সমস্ত শক্তি দিয়ে কষিয়ে একজোরে চড় মারে। সঙ্গে সঙ্গে ছিটকে নিচে পড়ে যায় টয়া। সকলে আঁতকে ওঠে। ডালিয়া বেগম মেয়ের কাছে ছুটে যেতে নিলে তুর্য তীক্ষ্ণ চোখে তাকায়। ভয়ে থেমে যায় ডালিয়া বেগম। তাজ তাহসানরা অবাক হয়ে দেখছে, তারা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সকলে এই ভয়ঙ্কর তুর্যকে দেখে নিঃশ্বাস নিতে যেন ভুলে গেছে। টয়ার গাল নাক কেটে রক্ত বেরিয়ে আসে। তুর্য এগিয়ে গিয়ে টয়ের সামনে এক হাঁটু ভেঙে বসে। ফের টয়ের চুল আঁকড়ে ধরে বলে ওঠে, তোর সাহস কি করে হলো তোর মতো একটা নোংরা মেয়ের মুখে আমার নাম উচ্চারণ করার? তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো কুত্তার বাচ্চা। তুই এখনই বল আমার তারা কই, কোথায় আছে আমার তারা? বল, না হলে আমি তোকে আজকে জ্যান্ত কবর দিব। বলেই তুর্য টয়ের চুল টেনে ধরে টয়ের মুখটা উপরের দিকে তোলে। এদিকে টয়া এক থাপ্পড়েই তার সব শক্তি যেন হারিয়ে ফেলেছে, কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। অন্যদিকে তারা কোথায় সেটা শুনে সকলে আঁতকে ওঠে। তাজ তড়িঘড়ি করে বলে ওঠে, তারা কোথায় মানে? তারা বাসায় নেই। তাজের কথায় তুর্য টয়ের চুল আরও শক্ত করে ধরে। টয়ের দিকে তাকিয়েই দাঁতে দাঁত পিষে বলে ওঠে, না নেই আমার তারা, পুরো বাড়িতে কোথাও নেই। একে বল আমার তারাকে এনে দিতে, না হলে ওকে আমি খুন করে ফেলবো। তুর্যের কথায় সকলের প্রাণে যেন পানি নেই। মুহূর্তেই সকলের বুক ধকধক করে ওঠে। পিয়ন্তি বেগম হন্তদন্ত হয়ে বলে ওঠে, আমার মেয়ে বাসায় নেই মানে? কোথায় গেছে আমার মেয়ে? বলে পিয়ন্তি বেগম পাগলামি করতে থাকে। এদিকে পিয়ন্তি বেগমের অবস্থা দেখে তিনজা এসে তাকে সামলাতে থাকে। তাহসান আকাশের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, আকাশ, দারোয়ানকে এখনই ডাকো। তাহসানের কথায় আকাশ তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে ছুট লাগায় দারোয়ানকে ডাকতে। এদিকে টয়া চুপ করে আসে দেখে তুর্য টয়ার চুল আরও শক্ত করে ধরে বলে ওঠে, কি হলো বলছিস না কেন? বল আমার তারা কই? টয়া এবার আর সহ্য করতে না পেরে ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, তুর্য ভাই, আমি জানি না তারা কোথায় আছে। আমি সত্যিই জানি না। আমি তো আমার রুমে ছিলাম। টয়ের কথা মোটেও পছন্দ হলো না তুর্যের। তুর্যর আগে এবার টয়ের গলা টিপে ধরে, এত জোরে ধরে যে টয়া কাশতে শুরু করে। তবে এতে তুর্যের যায় আসে না। তুর্য গর্জে বলে ওঠে, ভালোই ভালোই বলছি, বল আমার তারা কই, না হলে আজকেই তোর শেষ দিন। তুর্য এত জোরে গলা চেপে ধরে যে টয়ার গলার হাড়গোড় যেন ভেঙে যাচ্ছে। চোখ উল্টে আসছে তার। মুখ কেমন সবুজ রং ধারণ করেছে। টয়া তুর্যের হাতে মারতে থাকে তাকে ছাড়ার জন্য। তবে এইসবে কিচ্ছুটি যায় আসে না তুর্যের। ডালিয়া বেগম মেয়ের ওই অবস্থা দেখে কেঁদে ওঠে। অবস্থা সিরিয়াস দেখে তাহসান, জয়, আহিল দৌড়ে গিয়ে তুর্যের হাত টয়ার গলা থেকে ছাড়াতে ছাড়াতে চিল্লিয়ে বলে ওঠে, পাগল হয়ে গেছিস নাকি? ও তো মরে যাবে। তাহসানের কথায় তুর্যর আগে কটমট করে বলে ওঠে, মরুক ও, আমি সেটাই চাই। তুর্যের কথায় তাহসান, জয়, আহিল এরা নিজের সমস্ত শক্তি দিয়ে তুর্যকে সরিয়ে আনতে আনতে বলে ওঠে, পাগলামি করিস না, এই মুহূর্তে আমাদের তারাকে খুঁজতে হবে। বলেই তিনজনে তাকে টেনে ছাড়িয়ে আনে। টয়া ছাড়া পেতেই কাশতে কাশতে মাটিতে শুয়ে পড়ে। ডালিয়া বেগম মেয়ের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে টয়াকে বুকে তুলে জড়িয়ে নেয়। তুর্যর আগে তাহসানদের হাত ঝামটে মেরে সরিয়ে ফেলে। এর মাঝে আকাশ দারোয়ানকে নিয়ে হাজির হয়। দারোয়ানকে আসতে দেখে তাজ দৌড়ে গিয়ে দারোয়ানের কাছে গিয়ে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, তারাকে কি বাড়ি থেকে বের হতে দেখেছো? তাজের কথায় দারোয়ান ভেতরের পরিস্থিতি না বুঝে সোজাসাপটা উত্তর দেয়, না মেঝো সাহেব, আমি তো ঘুমাই গেছিলাম, তাই কইতে পারি না। দারোয়ানের কথায় তুর্য তেতে ওঠে। দারোয়ানের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তোদেরকে এখানে ঘুমানোর জন্য রাখা হয়েছে যে একটা জলজ্যান্ত মানুষ বাড়ি থেকে উধাও, আর তুই বলছিস ঘুমিয়েছিলি? তুর্যের হুঙ্কারে দারোয়ান ভয়ে কেঁপে ওঠে। সে বুঝে উঠতে পারে না কি হয়ে গেছে। দারোয়ান ভয়ে মাথা নামিয়ে রেখেছে। তাহসান এদিকে আর না দাঁড়িয়ে থেকে তুর্যকে বলে ওঠে, এখন এসব বাদ দে, আমাদের এখনই তারাকে খুঁজতে বের হতে হবে। এত রাতে তারা বাহিরের সেফটি নয়। তাহসানের কথায় তুর্যের বুক ধক করে ওঠে। হুট করেই তার মনে পড়ে তারা এখন বাহিরে, বাহিরে তার তারা মোটেও সেফটি নয়। তারাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে। তুর্য হন্তদন্ত কণ্ঠে বলে ওঠে, ঠিক বলেছিস, আর দেরি করা যাবে না, আগে তারাকে খুঁজে বের করে আনতে হবে। তুর্যের কথা মাথায় নারাজ তাহসানরা। তুর্য আর কথা না বাড়িয়ে যেই যেতে নেবে অমনি থেমে যায়। তুর্যকে থেমে যেতে দেখে তাহসানরা থামে। তুর্য পেছন ফিরে তাকায়। টয়াকে জড়িয়ে ধরে ডালিয়া বেগম কাঁদছে। সেটা দেখে তুর্য হুমকির সুরে বলে ওঠে,
তোকে আমি পরে দেখে নেব, তার আগে খালি খুঁজে আনি, তারপর দেখিস তোর কি অবস্থা করি। এর মধ্যে যদি বাঁচতে চাস তাহলে আমি আসার আগে এই তারাকুঞ্জ থেকে মা মেয়ে মিলে পালা, না হলে এই তুর্যের কাছে তোদের খুন হতে হবে। বলেই তুর্য হনহন করে হেঁটে চলে যায়। পেছন পেছন তাজ তাহসান সহ সকল ছেলেরা যায়। এদিকে তুর্যের হুমকি শুনে ভয়ে শুকনো ঢোক গেলে ডালিয়ে গম। তুর্যরা যেতে পিয়ন্তি বেগম মেয়ের শোকে জ্ঞানশূন্য হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সকলে চিল্লিয়ে ওঠে। ইমরান সহ সকলে দৌড়ে আসে পিয়ন্তি বেগমের কাছে। শারমিন পিয়ন্তি বেগমকে ডাকতে থাকে। হামিদ খান তা দেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, পিয়ন্তিকে এখনই রুমে নিয়ে যাও। হামিদ খানের কথায় ইমরান খান তড়িঘড়ি করে পিয়ন্তি বেগমকে কোলে তুলে রুমের দিকে হাঁটা দেয়। সকলে তার পেছন পেছন যেতে শুরু করে। আর ডালিয়া বেগম টয়াকে জড়িয়ে ধরে কাঁদছে। ভেতর ভেতর ভয়ে তারা শেষ। তুর্যের বলা কথাটা যেন তাদের শরীরে কাঁটা বিধিয়ে দেওয়ার মতো ফুটছে। মধ্যরাত দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তারাকে সকলে। প্রতিটা চেনা জায়গা থেকে শুরু করে সব খুঁজে বেড়াচ্ছে। প্রতি অলিগলি দিয়ে তারার খোঁজ করছে। তারা সকলে আলাদা হয়ে ছড়িয়ে ছিটিয়ে তারাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তারাকে তারা পাচ্ছে না। তুর্য ফুল স্পিডে ড্রাইভ করছে। এতক্ষণে পুরো শহরের অর্ধেক জায়গা তার খোঁজা শেষ, কিন্তু কোথাও খুঁজে পায়নি সে তারাকে। এবার যেন তার মনে ভয় জেগে ধরেছে। তারাবিহীন তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মুহূর্তেই তাকে সমস্ত শূন্যতা গ্রাস করে ফেলেছে। শ্বাস নিতে তার বড্ড বেশি কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন তার সব কিছু সে হারিয়ে ফেলেছে। তার কিছু সময়ের অনুপস্থিতিতে নিজেকে সবচেয়ে বেশি শূন্য মনে হচ্ছে। বুকের ভেতর লাগাতার ছুরির আঘাত করছে যেন কেউ। অদৃশ্য কয়েকটা হাত যেন বুকের গভীর থেকে তার হৃৎপিণ্ডখানা খাবলে ছিঁড়ে নিয়ে আসছে। তুর্য এবার আস্তে আস্তে গাড়ির স্পিড কমিয়ে এনে গাড়িটা থামিয়ে দেয়। শ্বাস জোরে গতিতে চলছে। গাড়ির ভেতর যেন তার দম বন্ধ হয়ে আসছে। হাঁপানি রোগীদের মতো সে শ্বাস নিচ্ছে। বুকের ভেতর এক অসহ্য রকমের যন্ত্রণা। তার ডান হাত দিয়ে ব্যথা থামাতে খুবলে ধরে তার বুকখানা। এতেও কাজ হয় না তার। তুর্যের বুকে ব্যথা যেন আরো বেড়ে চলেছে। তুর্য এবার না পেরে বুকে হাত দিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। গাড়িটা এখন একটা শূন্য ব্রিজের ওপর অবস্থিত। তুর্য বাহিরে বের হইতেই যেন তার আর শক্তি কুলায় না। শরীরের পা দুটো ভেঙে আসছে। তুর্য আর না পেরে সেখানেই হাঁটু গেড়ে ধপ করে বসে পড়ে। বাম হাত দিয়ে রাস্তার ওপর ভর দিয়ে ঝুঁকে যায়। নিচের দিকে ডান হাতটা এখনো তার বুকের মাঝে রয়েছে। তুর্য এবার জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, কোথায় তুই বাবুই? আমি যে তোকে পাচ্ছি না। কোথায় গেলে পাবো আমি তোকে? তোর অনুপস্থিতি যে আমাকে ধ্বংস করে দিচ্ছে। নিঃশ্বাস যেন তোকে ছাড়া চলছে না। আমার যে খুব কষ্ট হচ্ছে, পারছি না আমি আর সহ্য করতে। মনে হচ্ছে এই বুঝি মরে যাব। ফিরে আয় না আমার কাছে। একটিবার আমার কাছে ধরা দে প্লিজ। একটিবার ধরা দে। প্রমিস করছি আর কখনো তোকে আমার থেকে দূরে যেতে দেব না। শুধু একটিবার ধরা দে আমায়। প্লিজ বাবুই প্লিজ। না হলে যে আমি মরে যাব, মরে যাব আমি। টপ করে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে তুর্যের চোখ থেকে। তারাবিহীন তুর্যের কষ্টটা যেন কোনো শব্দে সম্পূর্ণ প্রকাশ করতে পারছে না। সে তার বুকের মধ্যে এক অজানা শূন্যতা জমাট বেঁধে বসে আছে। ঠিক যেন হৃৎপিণ্ডটা জায়গা হারিয়ে ফেলেছে। নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু তা যেন বেঁচে থাকার প্রমাণ নয়, বরং প্রতিশ্বাসে যেন মৃত্যু একটু একটু করে তাকে গ্রাস করছে। চোখের সামনে ঝাপসা হয়ে আসছে সব কিছু। তার ভেতরের আর্তনাদ নিঃশব্দে চারিদিকে ধাক্কা মারছে। কেউ শুনছে না, কেউ দেখছে না। শুধু তুর্য জানে এই বেদনার ভার কতটা অসহনীয়। বুকের ঠিক মাঝখানে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনেই সে জ্বলছে নিঃশব্দে। তুর্যের চোখে পৃথিবীটা যেন ফ্যাকাশে নিষ্প্রাণ। তারাহীন জীবনে কোনো রং নেই, কোনো আলো নেই, শুধু এক অন্ধকার গহ্বর যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। এর মাঝে তুর্যের ফোনটা বেজে ওঠে। তুর্য চোখের পানি মুছে সোজা হয়ে বসে তড়িঘড়ি করে ফোনটা পকেট থেকে বের করে সামনে আনে। তাহসান ফোন দিয়েছে। তুর্য ধীর গতিতে ফোনটা কানে তুলে শান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ বল। ওপাশ থেকে তাহসান ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, তুর্য তাড়াতাড়ি তারাকুঞ্জের মেইন রোডের গলির কাছে আয়, সেখানকার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তাহসানের কথা শুনে তুর্য তড়িঘড়ি করে বসা থেকে উঠে গাড়ির দিকে যেতে যেতে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমি আসছি দাঁড়া। বলেই তুর্য ফোন কেটে হন্তদন্ত হয়ে গাড়ির দরজা খুলে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে তুর্য তাহসানদের কাছে এসে পৌঁছায়। গাড়ি যেন কোনো রকম ব্রেক করে থামিয়ে ব্যস্ত পায়ে নেমে ছুটে যায় তাহসানদের কাছে। তাহসানরা তুর্যকে আসতে দেখে পেছন ফিরে তাকায়। তুর্য দৌড়ে তাদের কাছে আসতে আসতে বলে ওঠে, কোথায় সেই ফুটেজ? বলেই দৌড়ে সে তাহসানদের কাছে এসে থামে তুর্য। তাহসান তুর্যকে আসতে দেখে তড়িঘড়ি তার ফোন বের করে। ভিডিও ক্লিপটা সে তার ফোনে ট্রান্সফার করে নেয়। আগেই তাহসান তড়িঘড়ি করে ভিডিওটা ওপেন করে। ভিডিওটা ওপেন করতেই তুর্য এক প্রকার ছো মেরে নিয়ে নেয় ফোনটা তার হাতে। এরপর ভিডিওটি দেখতে থাকে। এখানে দেখা যায় তারা যখন দৌড়ে রোডে উঠতে নেয়, তার আগে তার সামনে একটি বিশাল বড় গাড়ি থামে। আর তারা থেমে যায়। এরপর গাড়ির দরজা খুলে কেউ বেরিয়ে আসে। তুর্য ভ্রুকুচকে তাকায় লোকটির দিকে। ভালো করে তাকাতেই তার
অবাকের রেশ কেটে যায়। তুর্য লোকটিকে দেখেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে প্রণয়। নামটা আনতেই তার চল শক্ত হয়ে যায়। প্রণয় তারাকে জোর করে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দেয়। তা দেখে তুর্য ফোনটার আগে মুষ্টিবদ্ধ করে নেয়। রাগে তার শরীর হিড়হিড় করে কাঁপছে। সে ভেবেছিল প্রণয় ছেলেটা আর আসবে না তাদের মাঝে, কিন্তু এখন এটা দেখার পর তার ভাবনা একেবারেই ভুল প্রমাণ হয়। সে রাগে তাহসানের দিকে তাকে হুঙ্কার দিয়ে বলে ওঠে, 12 ঘন্টার মধ্যে আমি আমার পুরো এমকে টিমকে চাই। তারা কিভাবে আসবে বা তোরা কিভাবে তাদের আনবি আমি কিচ্ছু জানি না। এই পুরো শহর আমার ঘেরাও করা চাই, যাতে একটা পিঁপড়াও এই শহর ছেড়ে যেতে না পারে। শহরে যত এয়ারপোর্ট আছে সব আমার ঘেরাও করা চাই। কোনো অপরিচিত কিংবা সন্দেহজনক কাউকে দেখলে তাকেই যেন ধরে আমার কাছে আনা হয়। বর্ডার ক্রস যাতে কেউ না করতে পারে। আকাশপথে হেলিকপ্টার, নদীপথে জাহাজ, সাগরপথে বোট, সব চালিয়ে খোঁজ আমার তারাকে। প্রতিটা জাহাজ যেন চেক করা হয়, যত যা আছে সব কিছুতে তল্লাশি চালা। রাস্তায় নাম প্রতিটা গাড়ি থামিয়ে থামিয়ে আমার তারাকে খোঁজ। সব কিছু উল্টে পাল্টে গেলেও আমি আমার তারাকে চাই। পুরো শহর আমার দখলে চাই। কথাটা যেন পুরো এমকে টিমকে জানিয়ে দেওয়া হয়। ইমিডিয়েটলি সবগুলোকে খবর দে, রাইট নাও। তুর্য এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে। তাহসান জয়রা তার কথা মতো মাথা নাড়িয়ে যে যার মতো করে কাজে লেগে পড়ে। তুর্য ফোনের দিকে তাকিয়ে হিংস্র হয়ে বলে ওঠে, তুই জানিস না প্রণয়, তুই কার কলিজায় হাত দিয়েছিস? মেহরাজ খান তুর্যের কলিজায় হাত দিয়েছিস তুই। খুব বড় ভুল করেছিস। এই পুরো শহর এখন আমার হাতের মুঠোয়। এবার দেখ তোর কি অবস্থা করি আমি। গড প্রমিস, আমার তারার গায়ে একটা ফুলের টোকাও যদি লাগে আমি তুর্য সবকিছু ধ্বংস করে দেব। বলেই তুর্য হিংস্র হয়ে ওঠে। রাত পেরিয়ে দুপুর গড়িয়ে গেছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে প্রণয়। দরজা খুলতেই সে অবাক হয়। তাকায় চারপাশে, সবকিছু ভেঙে একাকার হয়ে আছে। যেন ঝড় বয়েছে এই রুমে। পুরো রুম তছনছ হয়ে আছে। কাচের টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রণয় চোখ তুলে সামনের দিকে তাকায়। তারা বিছানার কাছে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। প্রণয়কে দেখে তার রাগ আরও বেশি বেড়ে যায়। রাগে তার শরীর হিড়হিড় করে কাঁপছে। প্রণয় তারার হাতের দিকে খেয়াল করতে দেখতে পায় হাত কেটে রক্ত পড়ছে, অথচ তারা সেদিকে কোনো খেয়াল নেই। প্রণয় রক্ত দেখে আঁতকে ওঠে। সবকিছু সেরে সে দৌড়ে তারার কাছে এসে তারার হাত ধরে উন্মাদের মতো বলে ওঠে, কি করেছো এটা? তোমার হাত তো কেটে গেছে ছোট্ট পরী। প্রণয়ের স্পর্শে তারার শরীর বিষিয়ে ওঠে। তুর্যবিহীন তার শরীরে অন্য কোনো পুরুষের স্পর্শ পেতেই তার শরীরে যেন আগুন লাগিয়ে দেওয়ার মতো অনুভব হয়। তারার আগে প্রণয়ের হাত ঝামটা মেরে ফেলে দিয়ে চিৎকার করে বলে ওঠে, একদম ছবেন না আমায়, একদম না। তারার কথায় প্রণয় অবাক হয়ে বলে ওঠে, কেন ছোব না আমি তোমায়? দেখছো তোমার হাত কেটে কি অবস্থা হয়েছে? ব্যান্ডেজ করতে হবে তো, না হলে অনেক বড় সমস্যা হতে পারে। বলেই তারার কাছে এগিয়ে যেতে নিলে তারা দুপা পিছিয়ে গিয়ে হুঙ্কার ছেড়ে বলে ওঠে, হোক, তাতে আমার কিছু যায় আসে না, আপনি আমার কাছে একদম আসবেন না। তারার কথায় প্রণয় বা তাচ্ছিলের হাসি হেসে বলে ওঠে, এখন না আসলে কি হবে ছোট্ট পরী? আর কয়েক ঘন্টা পর আমাদের বিয়ে, আর বিয়ের পর তো তোমাকে আমার কাছে আসতেই হবে। প্রণয়ের কথা যেন বেশ মজা পেল তারা। সে শব্দ করে হাসতে থাকে। তা দেখে প্রণয় ভ্রু কুঁচকায়। ভেবেছিল তারা রাগারাগি করবে, কিন্তু তারাকে হাসতে দেখে সে অবাক হয়। তারার হাসতে হাসতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে চোখের পানি মুছে হেসে বলে ওঠে, ও রিয়েলি? আপনার সাথে আমার বিয়ে? সিরিয়াস? কোন স্বর্গে বাস করছেন আপনি? তাজরিন খান তারা, ওফ সরি, মিসেস তুর্য খানকে বিয়ে করবেন আপনি? রিয়েলি? সেটা কোনোদিনই সম্ভব নয়, বুঝলেন? কারণ এই তারার অনেক আগে বিয়ে হয়ে গেছে, আর সেটা হয়েছে মেহেরাজ খান তুর্যের সাথে, যাকে আমি আমার সবটা বিলিয়ে দিয়েছি। আমার সব কিছু, আমার মন থেকে শুরু করে সব, এমনকি আমার এই শরীরটাকেও বিলিয়ে দিয়েছি তার কাছে। সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নেয় প্রণয়। তারার শেষ কথা যেন তার বুকের ভেতর ছুরির ন্যায় আঘাত করছে। ভাগ করে দিয়েছে তার বুকটাকে, খণ্ড খণ্ড করে দিয়েছে তাকে। প্রিয় মানুষের এই বিষাক্ত কথা যেন মুহূর্তেই তাকে শেষ করে দিয়েছে। তারা প্রণয়কে দেখে তাচ্ছিলের হাসি হাসে। প্রণয় নিজেকে অনেক কষ্টে সামলে তারার দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে বলে ওঠে, তুমি তুর্যের সাথে শো বা না, হাজারটা ছেলের সাথে শো, তাতেও আমার কিছু যায় আসে না। তবুও আমার তোমাকেই লাগবে। প্রণয়ের কথায় তারা বাঁকা হেসে হিংস্রতা নিয়ে বলে ওঠে, আপনার যায় আসুক বা না আসুক, কিন্তু আমার যায় আসে। মেহেরাজ খান তুর্য ব্যতীত এই তারা কখনো অন্য কাউকে তার শরীরে স্পর্শ করতে দেবে না। এই দেহ যদি কোনো পুরুষের অধিকার থেকে থাকে, সেটা কেবলমাত্র মেহেরাজ খান তুর্যের। আর বিয়ের কথা, সেটা না হয় বাদই দিলাম। এই তারা একবারই কাউকে কিনকবুল বলে ধর্মীয় আইন মতে বিয়ে করেছে, সেটা হলো শুধুমাত্র মেহেরাজ খান তুর্যকে। আর তাকেই সে নিজের স্বামী হিসেবে মানে। এই জীবনে বেঁচে থাকতে এই তারা দ্বিতীয়বার তুর্যবিহীন আর কোনো পুরুষের জন্য সে কবুল বলবে না। এর আগেই তার মৃত্যু হবে। আপনাকে আমি আমার স্বামী তুর্যের নামে কসম কেটে বললাম, হয় আজ বিয়ের আগে আমি নিজের হাত নিজেকে শেষ করব, আর না হয় এখান থেকে পালাবো। তবু এই তারা আপনাকে বিয়ে করবে না। পারলে আমাকে আটকে দেখান।
তারার কথা এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রণয় আর কিছু বলার মতো পায় না। বারবার তারার মুখে তুর্যের নাম শুনে রাগে তার শরীর হিড়হিড় করে কাঁপছে। সে তারার পানে এক পলক তাকিয়ে রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। প্রণয়কে যেতে দেখে বাঁকা হাসে তারা। প্রণয় রুমের বাইরে হয়ে দরজার পাশে থাকা ফুলদানিতে লাথি মেরে ফেলে দিয়ে নিজের চুল খামচে ধরে। নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। চুল ছেড়ে রাগে দেওয়ালের পরপর দুইটা ঘুষি মেরে রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, না না না, কিছুতেই আমি আমার ছোট্ট পরীকে আমার কাছ থেকে দূরে যেতে দেব না, কিছুতেই না। অন্যদিকে প্রণয় যেতেই তারা রুমের ভেতর টেনশনে পাইচারি করছে। বলে তো দিয়েছে সে পালাবে, কিন্তু পালাবেটা কি করে? সে তো আদৌ জানে না প্রণয় তাকে কোথায় নিয়ে এসে রেখেছে, আর বেরটাই বা হবে সে কি করে? তার রুমে দরজা তো লক করা। তারা এবার পাইচারি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, এখান থেকে আমার যে করেই হোক পালাতে হবে। আমি তুর্য ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না, কাউকে না। যে করে হোক আমি এখান থেকে পালাবো। বলেই তারা চোখ মুখ শক্ত হয়ে আসে। সন্ধ্যা ৭টা, গোটা একটা দিন পার হতে চলল, অথচ তারাকে এখন অবধি খুঁজে পেল না তুর্য। তারাকুঞ্জে সকলেই প্রায় ভেঙে পড়েছে। তারার নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে শ্রাবন্তী ছুটে এসেছে। বাড়ির চারকোত্রী প্রায় ভেঙে পড়েছে। চারকর্তাদের নাজেহাল অবস্থা, তাদের আদরের দুলালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মানতেই পারছে না নিজেদের বহু কষ্টে সামলে রেখেছে। তারা ভেঙে পড়লে বাকিরা যে ভেঙে পড়বে। তিথিরা সকলে সামলাচ্ছে। নেহা তুর্যদের সাথে বের হয়েছে, কারণ সেও তো একজন মাফিয়া দলেরই। নেহার বোধশক্তি ও টার্গেট খুব ভালো। তুর্যের পর যদি মাফিয়া বানানো হয় কাউকে, সেটা নিঃসন্দেহে নেহা। এমকে গ্রুপের তুর্যের পর একমাত্র নেহাই সবচেয়ে বেশি সাহসী এবং পাওয়ারফুল। বাকিরাও আছে, তবে নেহার মতো নয়। তাই সেও বের হয়েছে তুর্যদের সাথে। তুর্যের কথা মতো পুরো শহর ঘিরে ফেলা হয়েছে। সব জায়গায় তারার খোঁজ চলছে, কিন্তু এখন অবধি কোনো খোঁজ পাওয়া যায়নি তারার। তুর্য গাড়ি চালিয়ে চালিয়ে সমস্ত জায়গায় দেখছে। সেই মুহূর্তে তার ফোনে কল আসে। তুর্য গাড়ি চালাতে চালাতে ফোনের দিকে তাকায়। নেহা কল করেছে। তুর্য পাশ থেকে ফোন উঠিয়ে কানে ধরে ওপাশ থেকে নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যালো তুর্য, তারার খোঁজ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক কষে তুর্য হন্তদন্ত হয়ে বলে ওঠে, কোথায় আছে আমার তারা, কোথায় আছে বল? নেহা ওপাশ থেকে বলে ওঠে, প্রণয় তারাকে নিয়ে তোদেরই দাদাবাড়ি রাজশাহী পদ্মানগরে একটা বাংলোতে রেখেছে। নেহার কথা শুনে তুর্য কপালে ৩ ভাঁজ ফেলে জোরে বলে ওঠে, কি, তারাকে আমাদের গ্রামের বাড়ির ওইদিকে রাখা হয়েছে? হ্যাঁ, আমরা এটাই খোঁজ পেয়েছি। তুই আর দেরি করিস না, আমরা ওদিকেই যাচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। নেহার কথায় তুর্য তড়িঘড়ি করে বলে ওঠে, ওকে, আমি আসছি। বলেই তুর্য ফোন কেটে দেয়। সামনের দিকে তাকিয়ে বাঁকা কণ্ঠে বলে ওঠে, বাহ, তোর অনেক বুদ্ধি, তোর তারিফ করতে হয়। আমার তারাকে আমারই গ্রামে আটকে রেখেছিস। বাহ, গুণ আছে তোর বলতে হবে। আর আমি পুরো শহর তল্লাশি করে মরছি, এবার দেখ তোর কি হাল করি। বলে তুর্য মুখে হিংস্রতা ফুটিয়ে তুলে গাড়ি স্টার্ট দিয়ে রাজশাহী যাবার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ফুল স্পিডে চলতে শুরু করে। সে তারা তার রুমে এখনো পায়চারি করছে। ভেবে পাচ্ছে না কি করে সে বের হবে। এখন অবধি কোনো উপায় সে বের করতে পারেনি। এদিকে কিছু সময় আগে প্রণয় বলে গেছে কাজে এসেছে, রেডি হয়ে নিচে আসতে। বিয়ের সমস্ত কিছু সে দিয়ে গেছে। প্রণয় চলে যাওয়ার পর রাগে সব কিছু নিচে ফেলে দিয়েছে। রাগে শাড়ি ছিঁড়ে ফেলেছে। তারার কালকের একটা নর্মাল 3 পিস ধূসর রঙের, সেটাও রক্তে ভিজে আছে জায়গায় জায়গায়। সব রক্তই তার নিজ শরীরের। কাছের জিনিস ভাঙচুর করতে গিয়ে বেশ কয়েক জায়গায় লেগেছে। হাত দুটা কেটে বাজে হাল হয়েছে। কাটার জায়গাগুলো বেশ ভালোই গভীর হয়েছে, তবে আপাতত এসবে খেয়াল নেই তারার। সে তো এখন শুধু এখান থেকে পালাবার রাস্তা খুঁজছে। তারার পাইচারির মাঝখানেই তারার কানে আসে কারো পায়ের আওয়াজ। তারা বুঝতে পারে প্রণয় আসছে। হুট করে তার মাথায় একটা প্ল্যান আসে। বিছানার পাশ থেকে ভারী টেবিল ল্যাম্পটা নিয়ে দৌড়ে গিয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ে, অপেক্ষা করে প্রণয় দরজা খোলার। প্রণয় দরজার লক খুলতে খুলতে বলে ওঠে, ছোট্ট পুরি, তুমি কি রেডি হয়েছো? বলে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই পেছন থেকে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রণয়ের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রণয় জোরে এক আর্তনাদ করে মাথায় হাত দেয়। তারা ভয়ে হাতে ল্যাম্পটি সেখানে ফেলে দিয়ে প্রণয়ের দিকে তাকায়। প্রণয় ঘুরে তাকায় তারার পানে। তারা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে দৌড় লাগায়। তা দেখে প্রণয় চিৎকার করে বলে ওঠে, তারা! বলে আর্তনাদ করে ওঠে। তার মাথা দিয়ে রক্ত বেরিয়ে আসছে। প্রণয় বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে তারা বলে তার পেছন পেছন ছুটতে থাকে। তারা ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে সদর দরজা খুলে বেরিয়ে যায়। পেছন পেছন প্রণয়ও ছুটতে থাকে তারার পেছনে। তারা দৌড়াচ্ছে আর বারবার পেছন ফিরে তাকাচ্ছে। তারার বের হয়ে যেতেই তুর্যদের গাড়ি এসে থামে। সকলে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। তাজ তুর্য দৌড়ে যায় ভেতরে। পেছন পেছন বাকিরা আসতে থাকে। তুর্য পুরো বাড়ি ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে। সকলে প্রতিটা রুম খুঁজতে থাকে। তুর্য উপরের প্রতিটা রুম দেখতে থাকে। সবশেষে তারাকে যে রুমে আটকে রাখা হয়েছে সেই রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। পুরো রুম তছনছ হয়ে আছে। তুর্য পুরো রুমে চোখ বুলায়। রুমের হাল দেখে বুঝতে পারে এই রুমে কিছু একটা হয়েছে। তুর্য নিচে তাকায়।
জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে, পুরো টাটকা রক্ত। হুট করেই তার চোখ যায় নিচে পড়ে থাকা একটা চকচকে সাদা কিছুর ওপর। তুর্য ঝুঁকে সেটা হাতে নেয়। এটা নূপুর, তারার পায়ের নূপুর। তার চিনতে বাকি রয় না। তুর্য ব্যস্ত চোখে চারপাশে তাকায়, কোথাও কেউ নেই। রুম থেকে বের হতেই তার চোখ পড়ে ফ্লোরের দিকে, তাজা রক্তের পায়ের ছাপ। তুর্য ঝুঁকে আঙুল দিয়ে তা স্পর্শ করে, হ্যাঁ, এটা তাজা রক্ত। তুর্য এবার চিল্লিয়ে সকলকে ডেকে বলে ওঠে, প্রণয় তারাকে নিয়ে পালিয়েছে, ওরা এই বাড়িতে নেই, আমাদের এখনই বের হতে হবে, চল। তুর্যের কথায় সকলে বেরিয়ে আসে। তুর্য নূপুরটি পকেটে ঢুকিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। তার সহ বাকিরা দৌড়ে নামে, সিঁড়ির কাছে গিয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। তারা পাগলের মতো ছুটে যাচ্ছে। পায়ে তার একাকার অবস্থা, পা যেন কেটে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়ে যাচ্ছে। ব্রিজের উপর দিয়ে দৌড়াতে দৌড়াতে সে ব্রিজের উপরে এসে গেছে, পুরো জনশূন্য একটা ব্রিজ। একটা সময় তার ভয় লাগলো, এখন লাগছে না, এখন তো সে পালাতে ব্যস্ত। তারা পেছন ফিরে তাকায়, এখনো প্রণয় তাকে ধরতে পারেনি, হয়তো তার থেকে অনেকটা দূরে। তারা পাগলের মতো ছুটে যাচ্ছে, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। তারা হাঁপিয়ে গেছে, আর পারছে না, কাল থেকে না খাওয়া, তার উপর শরীরের এই অবস্থা। তার শরীর যেন ভেঙে আসছে। তারা এবার থামে, হাঁটুতে ভর দিয়ে সে হাঁপাতে থাকে, নিঃশ্বাস তার কেমন আটকে আটকে আসছে, ভালো করে শ্বাসটুকু নিতে পারছে না। বড্ড পানির পিপাসাও পেয়েছে তার, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই মুহূর্তে পানি হলে হয়তো বড্ড বেশি ভালো হতো, কিন্তু আশেপাশে তো পানিও নেই, যা আছে ব্রিজের নিচে, সেখানে তো আর যাওয়া সম্ভব নয়। এর মাঝে পেছন থেকে প্রণয় দৌড়ে এসে চিৎকার করে বলে ওঠে, তারা। আতকে উঠে তারা পেছন ফিরে তাকাতে দেখতে প্রায় প্রণয় দাঁড়িয়ে আছে। প্রণয়কে দেখে তার বুকের ভেতর ধুক করে ওঠে। সোজা হয়ে দাঁড়িয়ে যেই দৌড় দিতে নেবে, তখনই প্রণয় গান বের করে পেছন থেকে তারার দিকে তাক করে বলে ওঠে, এক পাও এগুবে তো আমি গুলি করতে বাধ্য হব। প্রণয়ের কথায় থেমে যায় তারা, ধীরগতিতে পেছন ফিরে তাকায় প্রণয়ের প্রাণে। প্রণয় তা দেখে বাঁকা হেসে বলে ওঠে, তোমাকে আমার হতেই হবে, হতেই হবে তারা। আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমায় গুলি করে দেব। প্রণয়ের কথায় তারার এবার প্রচণ্ড রকমের রাগ হয়, প্রচণ্ড রকমের, আর সহ্য করতে পারে না সে। কাল থেকে সে দেখে আসছে এসব, এতবার বলেও কাজ হয়নি। এবার তারার আগে প্রণয়ের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলে ওঠে, গুলি করবেন তাই না, গুলি করবেন আপনি। বলেই প্রণয়ের সামনে এসে তার পিস্তলখানা টেনে তারা কপালে তাক করে ধরে। প্রণয় অবাক হয়ে তাকায় তারার পানে। তারা এর মাঝেই চিৎকার করে বলে ওঠে, নিন গুলি করুন, আমায় করুন গুলি, কি হলো, করছেন না কেন, শুট মি, শুট মি, করুন গুলি করুন। বলে পাগলামি করতে থাকে তারা। এদিকে প্রণয় তারার কাণ্ডে আঁতকে ওঠে। সে তো এমনি তারাকে ভয় দেখানোর জন্য এটা করেছিল, সে তো সত্যি সত্যি এটা ভাবেনি সে কখনোই তারাকে গুলি করতে পারবে না, সেই সাহস যে তার নেই। আর যাই হোক, তারাকে যে সে ভালোবাসে, সে মরে গেলেও পারবে না তারাকে গুলি করতে। এদিকে তারা চিৎকার করতে করতে বলছে, শুট মি, শুট মি। তারার এহেন কাণ্ডে প্রণয় এবার জোর করে পিস্তলটা নিচে নামিয়ে চিল্লিয়ে বলে ওঠে, পাগল হয়ে গেছো নাকি, এটা খেলনা নয়, এটা সত্যিকারের গুলি, একটা গুলি বের হলে তুমি জানো কি হবে। প্রণয়ের কথায় তারা চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ জানি, আমি মরে যাব আমি, তাই তো, আপনাকে বিয়ে করার চেয়ে আমি মরে যেতে রাজি আছি, তবু আমি আপনাকে বিয়ে করতে চাই না, এর থেকে মরে গেলেই ভালো। থমকে যায় প্রণয়, তারার প্রতিটা কথা তার কানে বাজছে, চোখ দুটো তার ঝাপসা হয়ে আসছে। তারার পানে ভেজা চোখে তাকিয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, তুমি তো আমায় ভালোবাসতে ছোট্ট পরি, তুমি তো বলেছিলে সারা জীবন তুমি আমার সাথে থাকতে চাও। প্রণয়ের কথা শেষ হতে না হতেই তারা চিল্লিয়ে বলে ওঠে, না না, আমি আপনাকে কখনো ভালোবাসিনি, আর না আমি আপনাকে কখনো বলেছি আপনার সাথে আমি থাকবো। আমি দুর্জয় ভাইকে ভালোবাসি, আপনাকে নয়। আমি আপনাকে কোনোদিন ভালোই বাসিনি। আপনাকে ভালোবাসলে আমি কখনো আপনাকে ছেড়ে এতদিন থাকতে পারতাম? কেউ কাউকে ভালোবাসলে এতটা দূরত্বে থাকতে পারে না। আমি তুর্য ভাইকে ভালোবাসি, আমার তুর্য ভাইকে। তার অনুপস্থিতিতে আমি বুঝতে পেরেছি যে সে আমার কাছে কি। যখন আমি আপনার সাথে ছিলাম তখন আমার তুর্য ভাইয়ের অনুপস্থিতিতে আমি রিয়েলাইজ করেছি আমি আপনাকে নয়, তুর্য ভাইকে ভালোবাসি। প্রণয়ের ভেতরটা মুহূর্তেই শূন্য হয়ে গেল, বুকের গভীরে কোনো এক অজানা ভার নেমে এলো। শ্বাস যেন আটকে আসছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা, যে ছিল তার ছোট্ট পরী, তার হাসিতে সে নিজেকে খুঁজে পেয়েছিল, সেই মেয়েটাই আজ চিৎকার করে বলছে সে কখনো তাকে ভালোবাসেনি। মনে হলো কেউ যেন পাঁজর ভেঙে তার হৃদয়টা টেনে বের করে নিচ্ছে। চোখের কোণে জমে থাকা জলটুকু আর ধরে রাখা গেল না। তারার প্রতিটা কথা তীর হয়ে বিঁধছে তার আত্মায়। নিজের সমস্ত অস্তিত্ব নিয়ে যাকে চেয়েছিল, আর সেই মানুষটা তাকে এক লহমায় ভেঙে চুরমার করে দিল। সমস্ত বিশ্বাস, স্বপ্ন, ভালোবাসা সবকিছু মুহূর্তে ধুলো হয়ে ছড়িয়ে পড়ল। প্রণয়ের চারপাশে শব্দহীন এক বিস্ফোরণে ভেঙে গেল তার ভেতরের সমস্ত আলো, সমস্ত আশা। প্রণয় কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি কি এতটাই খারাপ ছোট্ট পরি যে আমাকে ভালোবাসা যায় না?
প্রণয়ের কথায় তারা এবার কিছুটা শান্ত হয়ে বলে ওঠে, না আপনি খারাপ নন, আপনি খুব ভালো একজন মানুষ। আজ আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো আগে আমাকে ভোগ করতো, কিন্তু আপনি সেটা করেননি, আপনি আমাকে ভালোবেসেছেন। এটাতেও আপনার কোনো দোষ নেই, কিন্তু আমি যে আপনাকে ভালোবাসি না। ভালোবাসা হতে হয় দুই পক্ষ থেকে, এক পক্ষ থেকে নয়। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে একতরফা ভালোবাসা, দুই তরফা নয়। ভালোবাসা কখনো জোর করে হয় না প্রণয় ভাইয়া। ভালোবাসা জোর করে পাওয়ার নয়। আপনি আমাকে আজ জোর করে বিয়ে করে নিলেও আপনি কখনো আমার ভালোবাসাটা পাবেন না। সারা জীবন একজন জিন্দা লাশকে পাবেন, যে কখনোই আপনাকে ভালোবাসতে পারবে না। আমি আমার তুর্য ভাইকে ভালোবেসে আমার সমস্ত কিছু তার কাছে বিলীন করে দিয়েছি। আমার পুরো অস্তিত্ব জুড়ে কেবল একটা পুরুষের বসবাস, সেটা আমার তুর্য ভাই। আমি যে আপনাকে কখনো কোনোদিন ভালোবাসতে পারবো না, কখনোই না। তারার কথা শুনে প্রণয় এবার তারার পান থেকে নিচের দিকে তাকায়। টুপটাপ করে তার চোখে পানি গড়িয়ে পড়ছে, বুকের ভেতর অসহ্য এক যন্ত্রণা। সে ফের তারার পানে চোখ তুলে তাকায়, হালকা হেসে বলে ওঠে, এই জন্মে বোধহয় আর তোমার পাওয়া হলো না, তবে আমি চাই পরজন্মে তুমি আমার হও। প্রণয়ের কথা তারা নিজের চোখের পানি মুছে শব্দহীন হেসে বলে ওঠে, না পরজন্ম আপনার নয়, পরজন্মে আমি আমার তুর্য ভাইয়ের হয়ে জন্ম নিতে চাই। প্রতি জন্মে আমি তার হতে চাই, তার সমস্ত ভালোবাসার ভাগিদার হতে চাই আমি। এই জন্ম আমার কাছে কম পড়ে যাবে তার ভালোবাসা, পরের জন্মে আমি তার হয়ে আমারও জন্ম নিতে চাই। বলেই তৃপ্তির হাসি হাসে তারা। প্রণয় তারার দিকে তাকে ব্যথাতুর একটা হাসি হাসে। সে বুঝতে পেরে গেছে তারা তার নয়, তার ছোট্ট পরি এখন অন্য কারো আয়ত্তে, যাকে সে নিজের সবটা উজাড় করে ভালোবাসে, যেখানে তার বিন্দুমাত্র জায়গা নেই, তার কোনো অস্তিত্ব নেই, নেই তার তারার কাছে। প্রণয়ের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। সে এবার তারার দিকে এগিয়ে গিয়ে তার পকেট থেকে একটা ফোন বের করে তারার পানে এগিয়ে দেয়। তারা ভ্রু কুঁচকে তাকায় প্রণয়ের পানে। প্রণয় তারাকে অবাক চোখে তাকাতে দেখে হালকা হেসে তারা হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলে ওঠে, এটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও ছোট পরি, পালিয়ে যাও এখান থেকে। তোমার দুজোকে ফোন করে বলো তোমায় নিয়ে যেতে, আমার থেকে চলে যাও অনেকটা দূরে। চলে যাও, এসো না আর ফিরে, চলে যাও তুমি। প্রণয়ের কথার সঙ্গে সঙ্গে তারার চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে, তবে সে কিছু বলে না। প্রণয় দেখছে তারার হাসি, তারা প্রণয়ের পানে তাকায়, প্রণয় তার পানেই তাকিয়ে আছে। তারা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, ভাবে হয়তো যদি প্রণয় তাকে আবার ধরে ফেলে তখন, তাই সে দৌড়াতে শুরু করে। প্রণয় তারা যাওয়ার পরে তাকে মলিন হাসে পা বাড়িয়ে ব্রিজের কোনায় গিয়ে দাঁড়ায়। ব্রিজের রেলিং একেবারেই ছোট বলতে গেলে। প্রণয় এক পলক আকাশের ব্রিজের নিচের দিকে তাকায়, ফের ফিরে তারার পানে তাকিয়ে চিৎকার করে ডেকে বলে ওঠে, তারা। তারা থেমে যায়, ঘুরে তাকায় সে। প্রণয় থেকে সে অনেকটা দূরে চলে গেছে। প্রণয় তারাকে তাকাতে দেখে প্রণয়ের ঠোঁটের কোণে হাসি ফোটে। তারা চেয়ে আছে প্রণয়ের পানে, কেন ডাকছে তার জন্য। প্রণয় এবার চিৎকার করে বলে ওঠে, এই পুরো পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই। তোমাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চেয়েছিলাম, তার হলো কই, তুমি তো আমার হলে না। পৃথিবীতে আমারও আর কেউ রইল না। তুমি বিহীন প্রতিটা সেকেন্ড তিলে তিলে মরার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। তুমিহীন এই পোকরাজ প্রণয় যে অসম্পূর্ণ, তাই তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না, সরি। বলে প্রণয় তার মাথার একপাশে পিস্তল ঠেকায়, তা দেখে আঁতকে ওঠে তারা। ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, না না না, এটা করবেন না প্লিজ, এটা করবেন না, গুলি লেগে যাবে আপনার, আপনি ওটা নামান। বলেই চিৎকার করতে থাকে তারা। তা দেখে প্রণয় হালকা হেসে চিৎকার করে বলে ওঠে, পরপারে আবার তোমার সাথে আমার দেখা হবে ছোট্ট পরি, আই লাভ ইউ ছোট্ট পরি, আই রিয়েলি লাভ ইউ। বলে গুলি করে প্রণয়। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে বলে ওঠে, না। প্রণয় ব্রিজ থেকে নিচে পড়ে যায়। চারপাশটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়, কেবল বাতাসে ছড়িয়ে পড়া বন্দুকের শব্দের প্রতিধ্বনি, যা কয়েক সেকেন্ড পরে যেন কানের পর্দা চিরে যাচ্ছে। ব্রিজের চারপাশে বাতাস হঠাৎ ভারী হয়ে আসে, একটা অদৃশ্য চাপে যেন থেমে যায় পৃথিবীর সবকিছু। পাখিরা দূরে উড়ে যায় ভয় পেয়ে, আকাশের মেঘগুলো যেন থেমে যায় কয়েক মুহূর্তের জন্য। সবকিছু যেন সময়ের গায়ে কাঠঘড়ির মতো থেমে গেছে। কেবল একটা শব্দ, না। তারার গলা ছেড়ে বেরিয়ে আসছে অসহ্য বেদনাময় এক চিৎকার। তারার চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে, যেন কেউ তার চারপাশে অন্ধকারের চাদর টেনে দিয়েছে। বুকের ভেতর ধসে পড়ছে একটা পাহাড়, শ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ ফেটে জল নামছে, কিন্তু সেই জলেও কোনো মুক্তি নেই। পৃথিবীটা মুহূর্তে যেন নিষিদ্ধ এক জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখানে ভালোবাসা মানে মৃত্যু, যেখানে অনুভূতি মানে আত্মবিসর্জন। বাতাসও কাঁদছে হয়তো, নিঃশব্দে নিষ্পলক দাঁড়িয়ে আছে আকাশ নদী গাছেরা, যেন তারাও জানে কোনো অদৃশ্য সম্পর্ক আজ ছিন্ন হয়ে গেল। তারার অনুভূতিতে এখন কেবল একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, শেষ। ভালোবাসার, না বলা কথার, ভুল বোঝাবুঝির, অসম্পূর্ণতার, সবকিছু নিষিদ্ধ সমাপ্তি। বুকের ভেতর জমে থাকা শত শত শব্দ, শত প্রশ্ন, সব যেন এক গুলির শব্দে মিলিয়ে গেল। সে দাঁড়িয়ে থাকে নিথর, তার দেহ কাঁপছে কিন্তু পা এগোয় না, গলার স্বর কেঁপে কেঁপে থেমে গেছে।
শব্দ আটকে গেছে কান্নার গহ্বরে। সমস্ত পৃথিবীটা তার কাছে এখন অপরিচিত এক শ্মশান, যেখানে সে একা, নিঃসঙ্গ এবং ভীষণ অপরাধবোধে জর্জরিত। তার এবার ভয় পেয়ে যায়, পুরো শরীর তার কাঁপছে। সে চারপাশে তাকায়, একটা মানুষও নেই তার চারপাশে। হুট করেই তার কি হলো কে জানে, সে সামনের দিকে ফিরে পাগলের মতো ছুটতে থাকে। এই অন্ধকার তার এখন ভীষণ রকমের ভয় লাগছে। চারপাশে যেন মৃত্যু মৃত্যু একটা পরিবেশ পাচ্ছে সে। সে এখান থেকে থাকতে চায় না। কাটা পায়ে আরও বেশি আঘাত লাগছে। শরীর থেকে ওড়নাটা বেখেয়ালিভাবে নিচে পড়ে যায়, সেই দিকে তার আর খেয়াল নেই। সে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, পাগলের মতো ছুটছে। সে ছুটতে ছুটতে যখন সে জন্মলে এক আলোর রাস্তায় এসে ওঠে, তখন তার পা থেমে যায়। সে চারপাশে তাকায়, এখানেও জনশূন্য, কেউ নেই। শুধু আছে রাস্তার পাশে কয়েকটা লাইট। তারা হাঁপাতে থাকে, বড্ড ক্লান্ত লাগছে, তার পুরো পা ভেঙে আসছে। তার মনে হচ্ছে এখনই সে বুঝি মরে যাবে। শরীরের সমস্ত শক্তি তার ফুরিয়ে আসছে। তারা আশেপাশে একবার তাকায়, এবার তার মনে পড়ে ফোনের কথা। তারা হাতের দিকে তাকাতে দেখে প্রণয় দেওয়া ফোনটা। তারা তড়িঘড়ি করে চোখের পানি মুছে নেয়। হাতে লেগে থাকা রক্ত তার গালে লেগে যায়। তারা তড়িঘড়ি করে তুর্যের নাম্বার উঠিয়ে কাঁপা কাঁপা হাতে কল দেয় তুর্যকে। তুর্য গাড়ি চালাচ্ছিল আর চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এমন সময় তার ফোন বেজে উঠতেই সে তাকায়, তবে সে ধরার আগে তা কেটে যায়। তারা ওপাশ থেকে ফোন কেটে যায়, ফের কল দেয়। এবার তুর্য হাতে তুলে নেয়, রিসিভ করে কানে ধরে। তুর্য ফোন রিসিভ করতেই তারা হাউমাউ করে কেঁদে ওঠে। ওপাশ থেকে তারার কান্নার শব্দ পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির ব্রেক কষে। তুর্য ফোন সামনে এনে তাকায়, অপরিচিত এক নাম্বার। তুর্য ফের ফোন কানে ধরে হন্তদন্ত কণ্ঠে বলে ওঠে, বাবুই, বাবুই, এই বাবুই, কথা বল। তুর্যের কথায় তারা এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুই তো তুর্য ভাই। আটকে উঠে তুর্য গাড়ির দরজা খুলে নেমে গিয়ে পাগলের মতো করে বলতে শুরু করে, বাবুই তুই কোথায়, কোথায় আছিস তুই? আমি তোকে খুঁজে পাচ্ছি না, কোথায় আছিস তুই, বল বাবুই বল। তুর্যের কথায় তারা কান্না থামিয়ে চারপাশে তাকায়। পুরো জায়গাটা কেমন নিস্তব্ধ হয়ে আসে, চারপাশটা জনশূন্যহীন। তারা ভয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি জানি না আমি কোথায় আছি তুর্য ভাই, আমার খুব ভয় লাগছে, পুরো জায়গাটা কেমন নিস্তব্ধ, প্লিজ আমাকে এসে নিয়ে যাও, আমার খুব ভয় লাগছে, আমি তোমার কাছে যেতে চাই, আমায় নিয়ে যাও। তারার কথায় তুর্য তারাকে শান্ত করতে করতে বলে ওঠে, তোর কিছু হবে না বাবুই, কিচ্ছু না, আমি তো আছি, আমি থাকতে তোর কিছু হবে না, তুই শুধু বল তুই কোথায় আছিস। একটু ভালো করে চারপাশটায় তাকা, দেখ জায়গাটা চিনতে পারছিস কিনা। তুর্যের কথায় তারা চারপাশ তাকায় না, সে কিছুই চিনতে পারছে না, আর চিনে থাকলেও এই মুহূর্তে সেটা তার মনে পড়ছে না। তারা ভয়ের তো কণ্ঠে ফের কেঁদে বলে ওঠে, না না, আমি কিছু চিনতে পারছি না, কিচ্ছু না, তুমি শুধু আমায় এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে যেতে চাই, আমার ভয় লাগছে, আমি মরে যাব, আমায় প্লিজ এখান থেকে নিয়ে যাও। তারার আর্তনাদে তুর্যের বুকটা ফেটে যাচ্ছে। তুর্য এবার ভাঙা কণ্ঠে বলে ওঠে, ওরম করে বলিস না, তুই মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল। আমি যে তোকে কোথাও খুঁজে পাচ্ছি না, তোর অনুপস্থিতিতে যে আমি শেষ হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি আমি, প্লিজ সোনা কান্নাকাটি করে না, তোর কিছু হবে না, আমি আছি, তুই শুধু চারপাশ তাকিয়ে আমাকে বল কোথায় আছিস, তুই তোর আশেপাশে কি দেখতে পাচ্ছিস সেটা বল। সূর্যের কথায় তারা চারপাশে চোখ বুলায়। হঠাৎ তার চোখ যায় একটা টাওয়ারের উপর, যেখানে বিশাল বড় একটা সবুজ রঙের বাংলাদেশি পতাকা ঝুলানো আছে। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার সামনে একটা টাওয়ার আছে, সেখানে সবুজ পতাকা ঝুলানো। আর বলতে পারে না তারা, তার আগেই ফোন কেটে যায় তারার। ওপাশ থেকে তারার কোনো কথা শুনতে না পেরে তুর্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যালো হ্যালো বাবুই, কথা বল, হ্যালো বাবুই। তারপর বল, সবুজ পতাকার পর কি বাবুই, বাবুই। না, কোনো সাড়া শব্দ নেই। তুর্য কান থেকে ফোন সরিয়ে সামনে আনতেই দেখে ফোনে চার্জ শেষ। তা দেখে তুর্যর আগে সেটা ছুঁড়ে মারে। এদিকে তারাও একের পর এক কল দিচ্ছে, ওপাশ থেকে বন্ধ বলছে। এবার তারা ভয়ে ফুঁফিয়ে কেঁদে ওঠে। তুর্য দৌড়ে গাড়িতে উঠে বসে পড়ে। গাড়ি স্টার্ট দিতেই গাড়ি কিছুটা গিয়ে থেমে যায়। তুর্য এবার কপালে ৩ ভাঁজ ফেলে গাড়ি স্টার্ট দিতে থাকে। না, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তুর্য এবার আগে গাড়ির ব্রেকের দিকে রাগিয়ে লাথি মেরে বলে ওঠে, এটা কি এক্ষুনি নষ্ট হতে হলো। বলেই তুর্যর আগে গাড়ি থেকে নেমে চারপাশে তাকায়, কোথাও কোনো গাড়ি নেই, আর না তাহসানদের গাড়ি দেখতে পাচ্ছে। তুর্য চারপাশে তাকাতে তাকাতেই হুট করে চোখ যায়, তার থেকে কিছুটা দূরে এক বাড়ির সামনে ঘোড়া বেঁধে রাখা হয়েছে। তুর্য আর ১ মিনিটও সেখানে দাঁড়ায় না, দৌড়ে চলে যায় ঘোড়ার কাছে। ঘোড়ার কাছে গিয়ে তার গলায় বেঁধে রাখা রশিটা খুলে ঘোড়ার উপর বসে পড়ে। আরেকটা বেঁধে রাখা রশি টান দিয়ে ঘোড়ার গায়ে চড় দিতেই ঘোড়াটি ছুটতে শুরু করে। অন্যদিকে তারার এবার শরীর ছেড়ে দিচ্ছে, বড্ড বেশি তার খারাপ লাগছে। কোথায় যাবে কিছু বুঝতে পারছে না। আশেপাশে একটা গাড়ি বা কোনো ঘরও দেখতে পারছে না। একটা মানুষের দেখা মিলছে না যে কারো সাহায্য নেবে এত রাতে। এটা একটা মেয়ে হয়ে সে কি করবে। শরীরের ক্ষতগুলো প্রচণ্ড রকমের এখন যন্ত্রণা করছে। হাত পা ঘাড় গলার কিছু অংশ কেটে যাওয়ায় যন্ত্রণা করছে। তার ওপর সবচেয়ে বেশি যন্ত্রণা করছে পা দুটো। পা দুটো যেন পুরো ছিঁড়ে একাকার। নিচটা মনে হচ্ছে কুচি কুচি হয়ে গেছে, বুঝতে পারছে না কি করবে। শরীরও তার কাঁপছে খিদেতে। এর মাঝেই ঘোড়ার ডাকের আওয়াজ আসে তার কানে।
তারা ধীরে ধীরে ফিরে তাকায়। দূর থেকে কারো আসার সংকেত পাচ্ছে সে। আবছা আলোয় তার চেহারা দেখা যাচ্ছে না। ঘোড়ার উপর বসে থাকার কারণে তার শরীরটা দুলছে। তারার চোখ কেমন ঝাপসা ঝাপসা লাগছে, শরীরের ভার ছেড়ে আসছে। সে ভিজা চোখে ভালো করে তাকায় সেদিকে। আস্তে আস্তে মানুষটি আলোতে প্রবেশ করতেই তার চোখ ভেসে ওঠে তার ভালোবাসার মানুষটিকে, সেই পরিচিত মুখ, যেই মুখ তার একমাত্র শান্তি, যেই মানুষ সে তার একমাত্র আশ্রয়। তারার চোখ এবার ভিজে ওঠে। তুর্য এবার ঘোড়া থেকে নেমে যায়। তারার থেকে অনেকটা দূরেই থামায় সে ঘোড়াটিকে। তুর্য নেমে এক মুহূর্ত দেরি করে না, ছুটে যেতে থাকে তারার কাছে। তারা তা দেখে হালকা হেসে খুব কষ্ট করে দুহাত বাড়িয়ে দেয় সামনের দিকে। সূর্য দৌড়ে এসে তারাকে জড়িয়ে ধরে কিছুটা উপরে তুলে ডুকরে কেঁদে ওঠে। তারা হাউমাউ করে কাঁদছে গোটা একটা রাত। একদিন পার হয়ে যাওয়ার পর তারাকে দেখতে পেয়ে যেন সে প্রাণ ফিরে পেয়েছে। আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আসে তারাকে, এমনভাবে জড়িয়ে ধরে আসে যেন ছেড়ে দিলেই তারা হারিয়ে যাবে। এর মাঝেই সকলের গাড়ি এসে থামে। তারা রাস্তায় তুর্যের গাড়ি পেয়ে এই পথ ধরে আসে। সকলে গাড়ি থেকে বেরিয়ে আসে তারাকে দেখে। সকলে যেন প্রাণ ফিরে পায়। তাজ বোনকে দেখে কপালে হাত ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। তাহসান তা দেখে তাজকে বুকে টেনে নিয়ে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। এদিকে তুর্য তারাকে পেয়ে পাগল প্রায়। তারাকে ছেড়ে অজস্র চুমিতে পুরো মুখ ভরিয়ে দিতে থাকে। তারা এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারার গলায় ছোট ছোট আঘাতগুলোতে ঝুঁকে চুমু দিতে থাকে। চোখ দিয়ে তার অঝোর ধারায় বৃষ্টির বর্ষণ পড়ছে যেন। ফের তারাকে জড়িয়ে ধরে সে ডুকরে কেঁদে ওঠে। সকলে চেয়ে আসে তার পানে। কি ভয়ঙ্কর এই দৃশ্য! সকলের কাছে এত শক্ত একটা ছেলেও কেমন আজ বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছে। তুর্যের কান্না দেখে সকলের চোখ ভিজে ওঠে। তারা এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, এত দেরি করলেন কেন তুর্য ভাই? আরেকটু হলেই তো তোমায় না দেখতে পেয়ে মরে যেতাম আমি। তারার কথা শুনে তুর্য তারার কপালের সাথে কপাল ঠেকিয়ে মৃদু রাগে বলে ওঠে, একদম এসব কথা বলবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি থাকতে তোর ভয় কিসের? এই তুর্য তোকে যেভাবে হোক খুঁজে বের করতো, বুঝলি? তারা তুর্যের কথা শুনে তিরতির হাসি আসে। তা দেখে তুর্য তারার কপালে ভেজা ঠোঁটের স্পর্শ চুমু আঁকে। তাতে তা প্রতিবারের মতোই চোখ বন্ধ করে নেয় তারা। তুর্য ফের তারাকে জড়িয়ে ধরে ঘাড়ে চুমু খেয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, বড্ড মিস করছিলাম তোকে বাবুই। তুর্যের কথায় তারা তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আমিও আপনাকে বড্ড মিস করেছি। তারার কথায় হালকা হাসে তুর্য। দূর থেকে সকলে এই দৃশ্য দেখে তৃপ্তির হাসি আসে। কথায় আছে না, মানুষের ভালোবাসা দেখতেও ভালো লাগে। তাদের কাছেও সেটা মনে হচ্ছে যেন। তুর্য হুট করে একটা কথা মনে পড়তেই তারাকে ছেড়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ রে বাবুই, তোকে তো প্রণয় নিয়ে গিয়েছিল, তাহলে ওর থেকে পালালি কিভাবে? আর ওই শয়তানটাই বা কোথায়? হুট করে তুর্যের মুখে প্রণয়ের নাম শুনে তখনকার কথা মনে পড়ে যায়। আর ভয় তার শরীর কাঁপতে শুরু করে। তা দেখে তুর্য তারাকে ধরে বলে ওঠে, কি হয়েছে, তোর শরীর কাঁপছে কেন? তুর্যের কথায় তারা এবার ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, তবু প্রণয় প্রণয় ভাই আর নেই তো তুর্য ভাই। তারার কথায় তুর্য ভ্রুকুচকে অবাক কণ্ঠে বলে ওঠে, মানে? তুর্যের কথায় এবার তারা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে একে একে সব বলে ওঠে। তুর্য তা মন দিয়ে শুনতে থাকে। সব বলা শেষে তারা ফুঁপিয়ে কেঁদে ওঠে। তা দেখে তুর্য তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে, কাঁদিস না, যা হয়েছে সেটার জন্য নিজেকে দায়ী করিস না। ও নিজের ইচ্ছেতে নিজের জীবন শেষ করেছে, এবার চল বাসায় চল। বলেই তারাকে ছেড়ে তারার হাত ধরে হাঁটতে নিলে তারা ব্যথায় আর্তনাদ করে ওঠে। তুর্য তা দেখে তড়িঘড়ি করে বলে ওঠে, কি হয়েছে বাবুই? তার তুর্যের কথায় তারা পায়ের দিকে ইশারা করে বলে ওঠে, হাঁটতে পারছি না তুর্য ভাই, পা খুব ব্যথা করছে। তারার কথায় তুর্য পায়ের দিকে তাকায়। পায়ে রক্ত দেখে তুর্য তড়িঘড়ি করে এক হাঁটু গেড়ে ঝুঁকে তারার সামনে বসে। ডান পা উঠিয়ে দেখতে থাকে। তারা ব্যালেন্স রাখতে তুর্যের মাথায় হাত দিয়ে দাঁড়ায়। তুর্য দাঁড়িয়ে পা উঠিয়ে তারার পায়ের অবস্থা দেখে চোখ খিচে বন্ধ করে নেয়। চোয়াল শক্ত হয়ে যায়। রাগে তার শরীর মুহূর্তেই হিড়হিড় করে কাঁপছে। সে রাগের তোপে তারা না শোনার মতো করে বলে ওঠে, মরে গেছে বেঁচে গেছে, না হলে ওই প্রণয়কে আমি খুন করতাম। বলেই তুর্য দাঁত পিষতে থাকে। সে এবার বসা থেকে উঠে তারাকে কোলে তুলে নেয়। তারা তুর্যের গলা আঁকড়ে ধরে। তুর্য তারাকে কোলে নিয়ে তাজদের দিকে এগিয়ে যেতে যেতে বলে ওঠে, আজ রাতে আর ঢাকায় ফিরবো না, গাড়ি জাহানারা মঞ্জিলের দিকে নিয়ে যায়। আর বাড়ির সকলকে জানিয়ে দেয় তারাকে পাওয়া গেছে। বলেই তুর্য তারাকে গাড়িতে সামনে নিয়ে আসতেই জয় গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। তুর্য গাড়ির ভেতরে মাথা ঢুকিয়ে তারাকে বসায়। তারপর নিজে গিয়ে বসে পড়ে। তুর্য বসতেই তারা নিজে এসে তুর্যকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। তা দেখে তুর্য তারাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে কপালে আলতো চুমু আঁকে। পরপর সকলে এসে বসে পড়ে গাড়িতে। তাজ গাড়ি স্টার্ট দেয়। একে একে তাহসান আর নেহাও গাড়ি স্টার্ট দেয়। রাত 11টা। গাড়ি এসে থামে জাহানারা মঞ্জিলে। এর মধ্যেই তাজ তারা কুঞ্জের সকলকে বলে দেয় তারার কথা। সকলে একটু শান্ত হয় এখন। তুর্য তারাকে কোলে নিয়ে গাড়ি থেকে বের হয়। পরপর বাকিরাও বের হয়। জাহানারা মঞ্জিলে দরজা খোলাই ছিল, কারণ
খানকে কিছু সময় আগেই তাজ ফোন করে জানিয়ে দিয়েছিল, তাই তিনি দরজা খুলে বসার ঘরে বসে আছে। এর মাঝেই তুর্য তারাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। শাহেদ খান তাদের আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। তুর্য সোজা এসে তারাকে বসার ঘরে সোফায় বসিয়ে দেয়। শাহেদ খান তারার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে ওঠে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না গিন্নি? শাহিদ খানের কথায় তারা ঠোঁট উল্টে ওপর নিচ মাথা নাড়ায়। তা দেখে শাহিদ খান তারাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তুর্য সেদিক পানে এক পলক তাকিয়ে ময়না করে বলে ওঠে, ময়না যাও তো, দাদিমার রুম থেকে মেডিসিনের বক্সটা নিয়ে এসো, আর সাথে দাদিমার একটা ওড়নাও নিয়ে এসো। আর হ্যাঁ, এগুলো দিয়ে যাবার পর আমার রুমটা একটু পরিষ্কার করে রেখো। তুর্যের কথা শুনে ময়না মাথা নাড়িয়ে উপরের দিকে চলে যায়। তারা শাহিদ খানের বুকে মাথা রেখে বসে আছে। তুর্য এবার বাকিদের দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা গিয়ে এবার রেস্ট নে, সারাদিন তোদের উপর অনেকটা ধকল গেছে। তুর্যের কথায় সকলে মাথা নাড়িয়ে সেখান থেকে যে যার রুমে চলে যায়। শুধু তাজ থেকে যায়। তাজ বোনের দিকে গিয়ে এক পলক তাকায়, পুরো শরীরে রক্তের ছাপ। আল্লাহ জানে আজ তুর্য না থাকলে তারার কি হতো। তাজ আর না পেরে তারার কাছে বসে এক প্রকার শাহিদ খানের কাছ থেকে তারাকে কেড়ে নিয়ে আসে তার বুকে। তারাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তারা বুঝতে পারে তার ভাইয়ের মনের অবস্থা। তুর্য শাহিদ খানে তাদের দিকে তাকিয়ে থাকে। তারা তাজকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, কাঁদছো কেন দা ভাই, আমি তো এসে গেছি। তারার কথায় তাজ তাকে জড়িয়ে ধরেই ধমক দিয়ে বলে ওঠে, একদম চুপ করে থাক তুই। তোকে কে বলেছিল একা একা বের হতে? তুই জানিস কি অবস্থা হয়েছিল আমাদের? তাজের কথা শুনে তারা ঠোঁটের উল্টে বলে ওঠে, সরি দাভাই, আমি বুঝতে পারিনি, আর কখনো এমনটা করব না আমি। তারার কথায় তার চোখের পানি মুছে তারাকে ছেড়ে শাসিয়ে বলে ওঠে, আর একদিন এটা করলে তোকে ঠ্যাংখোড়া করে বাড়ি ফেলে রাখবো, দেখে নিস। তাজের কথায় তারা হালকা শব্দ করে হেসে তাজকে জড়িয়ে ধরে বলে ওঠে, ঠিক আছে, করে দিও। ভাই বোনের ভালোবাসা দেখে শাহিদ খান মৃদু হাসে। এর মাঝে ময়না চলে আসে। ময়নাকে আসতে দেখে তাজ এবার তারাকে ছেড়ে বসে। তুর্য ময়নার হাত থেকে অন্যটা নিয়ে তারের শরীরে জড়িয়ে দিয়ে মেডিসিন বক্সটা হাতে নিয়ে বসে। তাজ বসা থেকে উঠে সোজা রান্নাঘরে চলে যায়। বেসিন থেকে ভালো করে হাতটা ধুয়ে তারার জন্য খাবার বাড়তে চলে যায়। একটা প্লেটে কিছু হালকা খাবার আর হাতে পানি নিয়ে সে ফিরে আসে তারার কাছে। তারার পাশে বসে ভাত মাখিয়ে তারার মুখের সামনে ধরে বলে ওঠে, নে হা কর। তাজের দিকে তাকায় তারা। তাজের হাতে খাবার দেখে তার খিদে পেয়ে যায়। কাল থেকে সে না খাওয়া। তারা তড়িঘড়ি খাবারটা মুখে তুলে নেয়। আর এদিকে তুর্য খুব সাবধানে তারা সমস্ত কাটা জায়গায় মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিতে থাকে। তারা তাকে খাওয়ানো শেষ হলে তাজ তারাকে পানি খাইয়ে উঠে চলে যায় বেসিনে। আর এদিকে তারার হাত পা ব্যান্ডেজ করে তুর্য উঠে দাঁড়ায়। বাকি ব্যান্ডেজগুলো ঘরে গিয়ে করে দেবে ভাবে। তারা শরীর থেকে ওড়না সরিয়ে শাহিদ খান আর তাজের সাথে ব্যান্ডেজ করাটা ভালো দেখায় না, তাই আর তুর্য সেদিকটাই এগোয় না। তাজ রান্নাঘর থেকে আসতেই তুর্য তাজকে বলে ওঠে, তুই গিয়ে শুয়ে পড়, আমি দেখছি। তাজ তুর্যের কথায় সাই জানাই। তুর্য তারাকে কোলে তুলে নিয়ে শাহিদ খানের দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আর জেগে থাকতে হবে না, যাও। তুর্যের কথায় আর শাহিদ খান কথা বাড়ায় না। তুর্য আর কিছু না বলে তারাকে নিয়ে রুমের দিকে যেতে থাকে। শাহিদ খান তুর্য তারাকে যেতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তুর্য তারাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দেয়। পেছন পেছন ময়না মেডিসিন বক্সটা নিয়ে এসে টেবিলের উপর রেখে আবার চুপচাপ চলে যায়। ময়না যেতেই তুর্য দরজা লাগিয়ে তারার কাছে গিয়ে বসে পড়ে। বিনা বাক্যে তারার শরীর থেকে ওড়নাটা সরিয়ে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তারা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে তুর্যকে। এর মাঝেই তুর্য মেডিসিন লাগিয়ে বসা থেকে উঠে বলে ওঠে, তুই শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে আসছি। তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে সায় জানায়। তুর্য আর কথা না বাড়িয়ে সোজা রুমের লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। লাইট অফ করতেই তারা শুয়ে পড়ে। তুর্য কাবার্ড খুলে তার জামা কাপড় বের করে নেয়। এখান থেকে যাওয়ার সময় কিছু কাপড় সে রেখে যায়, কারণ বারবার তার জামা কাপড় টানাটানি ভালো লাগে না, তাই সে কিছু রেখে গিয়েছিল। আজ আর এখন সেটা কাজে লেগে গেছে। তুর্য একটা ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায়। তুর্য যেতেই তারা চোখ বন্ধ করে নেয়। 10 মিনিটের মধ্যেই তুর্য শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। সারাদিন ছোটাছুটিতে মাথা ব্যথা করছিল তার, তাই শাওয়ারটা নিয়ে নেয়। টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে তারার দিকে এগিয়ে আসে। টাওয়ালটা ছুঁড়ে সোফার উপর ফেলে বিছানার কাছে আসতেই দেখে তারা ঘুমিয়ে গেছে। তুর্য আর তারাকে ডিস্টার্ব করে না। মেয়েটা অনেক কিছু সহ্য করেছে, এখন ঘুমটা প্রয়োজন বেশি তার। তুর্য ঝুঁকে তারার কপালে চুমু এঁকে আবার উঠে দাঁড়ায়। তারার সাথে শোবে না সে। কাল বিকেলের পর যদি এখন তার সাথে শোয় তাহলে হয়তো তারা রাগ করবে, তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চলে যেতে নেবে। অমনি তারা তার হাত আঁকড়ে ধরে। হাতে টান লাগতেই তুর্য পেছন ফিরে তাকায়। তারা তার পানে চেয়ে আসে। তা দেখে তুর্য ভ্রুকুচকে তাকিয়ে বলে, ঘুমাসনি এখনো? তুর্যের কথায় তারা কিছু না বলে শুধু দুপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য বলে ওঠে, ঘুমাসনি কেন, কিছু প্রয়োজন, এনে দিব? তুর্যের কথায় তারা এবার হালকা হেসে উত্তর দেয়, আপনাকে প্রয়োজন। তারার কথায় তুর্য তারার চোখের পানে তাকায়। ওই চোখ যেন তাকে কিছু বলছে। তুর্য সেই ভাষা খুব সহজেই বুঝে নেয়। তারার পানে তাকে ধীর কণ্ঠে বলে ওঠে,
কাছে ডাকছিস যে সহ্য করতে পারবি আজ আমায়? তোর শরীর ভালো না, আজ আমার কাছে আসায় তোরই বেশি কষ্ট হবে। তুর্যের কথায় তারা কাতর কণ্ঠে বলে ওঠে, আপনার দূরত্ব আরও বেশি কষ্টদায়ক তুর্য ভাই। অবাক হয় তুর্য, আজ মেয়েটা নিজ থেকে এত কাছে আসতে কেন চাচ্ছে। তুর্য তারার পানে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে, হঠাৎ এত কাছে আসার বাইনা যে? তুর্যের কথায় তারা ধীর কণ্ঠে বলে ওঠে, জানি না, শুধু জানি মিসেস তাজরিন খান তারার আজ মেহরাজ খান তুর্যের বড্ড প্রয়োজন। তারার কথায় ঘোর লেগে আসে তুর্যের, এমনিতেই সে তারার প্রতি সবসময় দুর্বল, তার উপর আজ সেই তারাই তাকে এভাবে কাছে ডাকছে, আজ নিজ থেকে স্ত্রীর অধিকার চাইছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার সাহস যে তার বিন্দু পরিমাণেও নেই। তুর্য এবার আর তারার কাছ থেকে দূরত্ব বাড়াই না পেরে নিজের টি শার্ট খুলে নিচে ফেলে দিয়ে তারার দিকে ঝুঁকে এসে আধশোয়া হয়ে তারার কপালে চুমু এঁকে তারার কানের কাছে এসে ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, শোনো না। তুর্যের এত আদুরে ডাকে তারার ভেতরটা তোলপাড় হয়ে যায়। আজ প্রথম তুর্য তাকে তুমি বলে সম্বোধন করেছে। তারাও হালকা হেসে মিষ্টি কণ্ঠে উত্তর দেয়, হুম। তারার কণ্ঠে তুর্য তারার কানের লতিতে ছোট্ট চুমু এঁকে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তুর্যের মুখে ভালোবাসি শব্দটা শুনে তারার চোখ ভরে ওঠে, খুশিতে চোখের কর্নিশ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে। তুর্য তারার গলায় মুখ ডুবিয়ে চুমুতে বর্ষণ করতে থাকে, তারার জামার মধ্যে হাত দিয়ে পুরো শরীর জুড়ে তার বিচরণ করতে থাকে। তারাকে পুরো পাগল করে দিচ্ছে আজ তুর্য। ধীরে ধীরে ভালোবাসা গভীর থেকে গভীরে যেতে থাকে। তুর্যর ভালোবাসায় তারার চোখের কার্নিশ বেয়ে সুখময় অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ঠোঁটের কোণে তার তৃপ্তির হাসি তুর্য তারা সেই সুখময় অশ্রু ঠোঁট দ্বারা শোষণ করে নিতে শুরু করে, পুরো মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে বলে ওঠে, ভালোবাসি আমার মোতাহারার আম্মু।